আর 1 ঘন্টা পর শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করলেন দুই প্রার্থী, জরিপে এগিয়ে হিলারি। নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ম্যানহাটনে নিজ নিজ সভা কেন্দ্র প্রস্তুত। পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এবং ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে আইএসের সঙ্গে কুর্দি পেশমার্গা যোদ্ধাদের তুমুল লড়াই। মসুলে মিলল শতাধিক মৃতদেহের গণকবর। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ রাজু। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 1 ঘন্টা বাকি। কে হবেন হোয়াইট হাউস দৌড়ে জয়ী? 69 বছর বয়সী নারী প্রার্থী হিলারি কি পারবেন ইতিহাস করতে, নাকি বহু বিতর্কের জন্ম দেয়া ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প যাবেন সাদা বাড়িতে? জানা যাবে ভোট শেষ হবার পরে। ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেও নিজেদের পক্ষে ভোট টানতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় দুই প্রার্থীকে। এ সময় হিলারির পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ওবামা ভোটারদের উদ্দেশ্যে আবারও বলেন ট্রাম্প একজন অযোগ্য প্রার্থী। অন্যদিকে ট্রাম্প বলেন তাকে একটি ভোট দেয়া মানে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এদিকে রয়টার্সের সবশেষ জরিপে দেখা গেছে হিলারির জয়ের সম্ভাবনা 90%। দিন গোনার পালা শেষ, অপেক্ষা আর মাত্র কয়েকটি ঘন্টার। এরপরই শুরু হবে ব্যালটের লড়াই। ব্যালটের যুদ্ধে জয়ী হতে শেষ প্রচারণায় কয়েকটি রাজ্য চষে বেড়ান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টন। হিলারি পেনসিলভানিয়ায় প্রচারণা চালান। হিলারির পক্ষে প্রচারণায় দেখা যায় প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকেও। ওবামা তার কথায় ভরসা করে সবচেয়ে যোগ্যতম প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দেওয়ার আহ্বান জানান। সবকিছু নির্ভর করছে আপনাদের উপরই। পুরো বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র অনেক এগিয়েছে, একে আর পিছিয়ে যেতে দেয়া যাবে না। আপনারা সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, হিলারিকে ভোট দেবেন সে আশাই করছি। পেনসিলভানিয়ায় সবচেয়ে বড় সমাবেশে দেয়া বক্তব্যে হিলারিও ট্রাম্পকে কটাক্ষ করে নিজেকে যোগ্য প্রমাণে মরিয়া হয়ে বক্তব্য রাখেন। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একদল বিভক্তির পথে আরেক দল ঐক্যের পক্ষে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কাকে বেছে নেবেন। সবার জন্য একটি অর্থনৈতিক ব্যবস্থা চান নাকি শুধু ধনীদের অর্থনৈতিক ব্যবস্থা চান, সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আমি জানি আপনারা ভুল করবেন না। নর্থ ক্যারোলাইনায় হিলারির সঙ্গে যোগ দেন বিল ক্লিন্টন, সঙ্গে ছিলেন মেয়ে চেলসি ক্লিন্টন। একই অঙ্গরাজ্যে ট্রাম্পও প্রচারণা চালান। বলেন যুক্তরাষ্ট্রকে আবারও মহান রাষ্ট্রে পরিণত করবেন তিনি। মনে রাখবেন, আমার পক্ষে একটি ভোট মানে ডেমোক্র্যাটদের দুর্নীতির বিপক্ষে একটি ভোট। এই কয় বছর যাদেরকে মনেই রাখেনি ডেমোক্র্যাট সরকার, আমি তাদের জন্য কাজ করব। আপনার এবারের ভোট হবে জীবনের সবচেয়ে মূল্যবান ভোট, কারণ আমরা এদেশকে আবারও মহান হিসেবে প্রমাণ করব। মিশিগানেও ভোটের কয়েক ঘন্টা আগে নিজের পক্ষে সমর্থন আদায়ে ব্যস্ত দেখা যায় ট্রাম্পকে। প্রায় 1.5 বছর ধরে চালানো প্রচারণার শেষ মুহূর্তগুলোয় দু প্রার্থী চেষ্টা করেছেন তাদের সবটুকু দিয়ে ভোটারদের সমর্থন পেতে। তবে শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি তার একটি আভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোসের সবশেষ জরিপে দেখা গেছে হিলারির প্রেসিডেন্ট হবার সম্ভাবনা 90%। জরিপে 45% সমর্থন হিলারির পক্ষে আর 42% ট্রাম্পের পক্ষে। তবে ট্রাম্পের জয়ের সম্ভাবনা নির্ভর করছে দোদুল্যমান যে অঙ্গরাজ্যগুলোতে তিনি এগিয়ে আছেন সেগুলোতে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিকদের কত শতাংশ ভোট দিতে আসে তার উপর। কেননা এ পর্যন্ত প্রায় 4 কোটি লাতিনো ভোটারের মধ্যে আগাম ভোট দিয়েছেন 1.5 কোটি ভোটার, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক লাতিনো ভোট। আর স্বাভাবিকভাবেই এরা ট্রাম্পের বিরোধী হওয়ায় ভোটগুলো হিলারির পক্ষে গেছে বলেই মনে করা হচ্ছে, যা হিলারির জন্য অনেক বড় সুখবর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র 1 ঘন্টা। আর এই উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রথা অনুযায়ী বিজয়ী ও পরাজিত প্রার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য নিউ ইয়র্কের ম্যানহাটনে নিজ নিজ সভা কেন্দ্র প্রস্তুত রেখেছেন প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ম্যানহাটন এলাকা।
নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তবে নির্বাচনের ফলাফল জানার জন্য ধারণা করা হচ্ছে যে মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে যিনি জয়ী হন না কেন বা পরাজিত হন, উভয়ই প্রার্থী কিন্তু নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে তাদের বক্তব্য রাখবেন। এখানকার রেওয়াজ অনুযায়ী যিনি পরাজিত হন তিনি আগে বক্তব্য রাখেন বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে, এবং যিনি জয়ী হবেন তিনি তার পরবর্তীতে বিজয় ভাষণ দেবেন। আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প অনেকটাই অনাড়ম্বরভাবে ম্যানহাটনের হিলটন হোটেলে এই উদযাপনের আয়োজন করেছেন, এবং হিলারি ক্লিন্টন জ্যাকব জেনেট সেন্টারে বিজয় উদযাপনের আয়োজন করেছেন। আবার আমরা সেটাও বলতে পারি যে পরাজিত হলেও তাকে এখান থেকে বক্তব্য রাখতে হবে। আমরা এখন জ্যাকব জেনেট সেন্টারের সামনে উপস্থিত আছি। আমরা দেখতে পাচ্ছি পিছনে যে মঞ্চটি, সেখান থেকেই তিনি বক্তব্য রাখবেন ফলাফল ঘোষণার পরে। ভিতরে প্রায় 4000 সমর্থক উপস্থিত থাকতে পারবে, এবং বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে কয়েক হাজার মানুষ সেখানে হয়তো সারাদিনই হিলারি ক্লিন্টন সমর্থকরা এখানে উপস্থিত থাকবেন। এবং এরই মধ্যে কিন্তু এই এলাকাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলা যায়। তবে জয় পরাজয় যার দিকে যাক না কেন, কে যাচ্ছেন শেষ পর্যন্ত হোয়াইট হাউসে তা জানার জন্য কিন্তু ওই যে বলছিলাম যে স্থানীয় সময় মঙ্গলবার রাত 10টা পর্যন্ত কমপক্ষে অপেক্ষা করতে হবে। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে তুষার আব্দুল্লাহ, সময় টেলিভিশন। দর্শক, আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে স্টুডিও 2 থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াদুল ইসলাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সময় সংবাদের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি রিয়াদুল ইসলাম। গত কয়েকদিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলেছি, আর আজ মার্কিন নির্বাচনের ভোট গ্রহণের প্রাককালে এর বিভিন্ন দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এর জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। ফারুক ওয়াসিফ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আর কিছুক্ষণ পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে আসলে আলোচিত সমালোচিত বিভিন্ন দিক নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, আর এই কারণে দেখা যাচ্ছে যে গণমাধ্যমগুলোতে ফলো করে এসব বিষয়ে প্রচারও হচ্ছে। সবচেয়ে বেশি যে বিষয়টা গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছিল সেটা কিন্তু এফবিআই যে শেষ মুহূর্তে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে যে ইমেইল তদন্তের আবার ঘোষণা দিয়েছিলেন, ঠিক দুদিন আগে আবার সেই ঘোষণা উনি বলছেন যে হিলারির বিরুদ্ধে তেমন কিছু খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আমরা দেখছি কিন্তু উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ একের পর এক কিন্তু তথ্য প্রকাশ করে চলছেন, হিলারির ইমেইল প্রকাশ করে চলছেন তার প্রচারণা ব্যবস্থাপকের। গতকালও 8500 ইমেল প্রকাশ করেছেন, আজকে করেছেন। এই যে আসলে একটি আমরা দেখছি যে বাইরের পক্ষের ভূমিকা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন নির্বাচনে? মার্কিন নির্বাচনে এর আগেও বিভিন্ন সময় এফবিআই এর ভূমিকা ছিল, এবং এফবিআই হচ্ছে এক ধরনের কোনো না কোনো ক্ষেত্রে রাজনৈতিক পুলিশের কাজ করে, এবং তারা একটা জিনিস দেখাতে চায় যে কেউ আমাদের আওতার বাইরে নয়। ফলে যখন হিলারি ক্লিনটনের ইমেইলগুলো তদন্তর আলোচনাটা ওঠে নির্বাচনের ঠিক আগে আগে, তাতে বোঝা যায় যে এফবিআই যেমন নিজের অথরিটি প্রয়োগ করছে, আবার একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ভিত প্রতিষ্ঠানের মধ্যে আমেরিকান রাষ্ট্রের বিভিন্ন জায়গার মধ্যে আছে, সেটারও একটা ইঙ্গিত কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা দেখি। আমরা কিন্তু দেখেছি এফবিআই ঘোষণার পরে কিন্তু বেশ ওঠানামা হয়েছে জনমত জরিপের ফলাফলগুলোতে। হ্যাঁ, মানে কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটন এখনো এগিয়ে আছেন কিছুটা, কিন্তু আসলে আজকের যে ঘটনা, যে সেখানে কিছু কিছু জায়গায় কালোরা জমায়েত হয়েছিল হিলারির পক্ষে প্রচারের জন্য বা ভোট দেওয়া উৎসাহিত করার জন্য, সেখানে হামলা হয়েছে। একটা ঈদগাহ ময়দানে মুসলমানরা জড়ো হয়েছিল, সেখানে হামলা হয়েছে, এবং তার লক্ষণটা বলছে যে আগামীকাল যারা হিলারি ক্লিনটনের পক্ষের ভোটার, কালো, যারা হিসপ্যানিক, যারা বাদামি চামড়ার, এবং যারা মুসলিম মেক্সিকান অভিবাসী, তারা সকলে ভোট দিতে যাবে কিনা, যেতে পারবে কিনা, মানে একটা ভয় কিন্তু ইতিমধ্যে ছড়ানো হয়ে গেছে। ট্রাম্প শিবির যেটা করতে চেয়েছিলেন সেটা, হ্যাঁ, এবং তারা কিন্তু সেটা পেরেছে। উল্টা দিকে যারা মানে এই ঘটনাকে আমাদের দেখতে হবে 2008 সালে যে অর্থনৈতিক মন্দা আমেরিকা হয়েছিল, যখন বহু সাদা পরিবার যারা ঘরবাড়ি হারিয়েছে, চাকরি হারিয়েছে, তারা কিন্তু একটা রিভেঞ্জ নিতে চাচ্ছে, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিটের বিরুদ্ধে বলছে
তিনি নিজে ব্যবসায়ী ধনকুবের এবং যিনি ট্যাক্স দেবেন না বলেন, কিন্তু তিনি আবার তাদের সহানুভূতিটা কমানোর কথা ঠিকই তাদের সহানুভূতিটা উনি নিচ্ছেন। এবং আমেরিকার যে মূল যে জায়গাটা, তিনি বলছেন যে আমেরিকাকে আবার মহান করবেন, আমেরিকা উইল বি গ্রেট এগেইন। তো গ্রেট আমেরিকা অর্থ আসলে উনি বোঝাতে চান তাকে, বোঝাতে চান যে আমেরিকা হোয়াইট হবে এবং আমেরিকা খ্রিস্টান হবে। আমেরিকায় এখন এই মুহূর্তে নন হিসপ্যানিক যারা সাদা, যারা অরিজিনালি ইউরোপ থেকে আগত হোয়াইট, যারা স্প্যানিশ না বা অন্য জায়গায় আদি আমেরিকান যারা, তাদের সংখ্যা এই মুহূর্তে হচ্ছে 63.7%। 1950 সালে তারা ছিল 87.5%। আস্তে আস্তে কমছে। এই হিসেবে বলা হচ্ছে 2042 সালের মধ্যে এই হোয়াইট আমেরিকানরা মাইনরিটি হয়ে যাবে, 2024 সালের মধ্যে হোয়াইট খ্রিস্টান আমেরিকানরা মাইনরিটি হয়ে যাবে। জি, আপনি যা বলছিলেন কিন্তু আমরা একটু দর্শকদের জন্য একটু কিছু চিত্র রয়েছে আমাদের হাতে, যে বর্তমান কি অবস্থা বিরাজ করছে আসলে ভোটের প্রাককালে, যে বিভিন্ন জরিপ সংস্থাগুলোর যে দেয়া তথ্যের ভিত্তিতে আমরা একটু দেখে নিব মানচিত্রে কোন অঙ্গরাজ্যে কে এগিয়ে রয়েছে। দর্শক, আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যভিত্তিক ট্রাম্প হিলারির জনসমর্থন যে রাজ্যগুলো রয়েছে, সেখানে নীল রং যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন এবং লাল রংগুলোতে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অধিকাংশ জায়গায় লাল রং থাকলেও হিলারি ক্লিনটন যেসব জায়গায় এগিয়ে রয়েছেন, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার কথা বলতে হয়, পেনসিলভানিয়ার কথা বলতে হয়, ওয়াশিংটন, ওহাইও, এইসব অঙ্গরাজ্যগুলোতে কিন্তু ইলেকট্রাল কলেজ সংখ্যা বেশি থাকায় এখন পর্যন্ত 253টি ইলেকট্রাল কলেজ ভোট হিলারি ক্লিনটন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প পেতে পারেন 163টি। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সুইং স্টেটগুলোর ভোট যদি অধিকাংশ ট্রাম্পের পক্ষে যায়, তাহলে কিন্তু নির্বাচনের ফল কিন্তু ট্রাম্পের পক্ষে চলে যাবে এবং জরিপ সংস্থাগুলোর যে পূর্বাভাস, সেই পূর্বাভাস কিন্তু ঠিক না হলেও হতে পারে। এক্ষেত্রে আমরা একটু পপুলার ভোটের যে আমাদের কাছে তথ্য রয়েছে, সবশেষ পপুলার ভোটে দুজনের অবস্থান, প্রধান দুই প্রার্থীর আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে 10% একটি ব্যবধান থাকলেও সেটি বেড়ে কমে এক এক সময়, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে 3% একটি ব্যবধান দুই প্রার্থীর মধ্যে রয়েছে। এবং ইলেকট্রাল কলেজ আমরা যদি দেখি, যেটি হচ্ছে 538 একটি জরিপ সংস্থা, তাদের তথ্য মতে এখন পর্যন্ত ট্রাম্প 242টি এবং হিলারি ক্লিনটন 294টি ইলেকট্রাল কলেজ পেতে পারেন, যেখানে প্রয়োজন জয়ের জন্য 270টি। এখানে একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে কিন্তু হিলারি ক্লিনটনের পক্ষে। যদিও ট্রাম্প যদি, যেটা বলেছিলাম আগে আমরা, যে উনি যদি সুইং স্টেট যেগুলো ব্যাটল গ্রাউন্ড ফিল্ড বলে পরিচিত, সেই সব অঙ্গরাজ্যে যদি বেশি ভোট পেতে পান, তাহলে কিন্তু ট্রাম্পের সম্ভাবনা কম নয়। আমরা দেখতে পাচ্ছি বিবিসির একটি জরিপ, সার্বিক জরিপ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে 3 পয়েন্ট এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন, 48 এবং 44। এইটি হচ্ছে সবশেষ 8ই নভেম্বর একটি জনমত জরিপের ভিত্তিতে বিবিসি এটি তুলে ধরেছে। 5টি জাতীয় জনমত জরিপের উপর সমন্বয় এটি গড়ে তোলা হয়েছে। এ পর্যায়ে আমরা একটু রাজ্যভিত্তিক যেসব রাজ্যের উপরে আসলে বলা হচ্ছে যে ফলাফল নির্ধারণ করবে, সেগুলোর একটু তালিকা দেখে নিব এবং অবস্থাটা দেখে নিব। পেনসিলভানিয়া 20টি অঙ্গরাজ্য, ইলেকট্রাল ভোটের একটি অঙ্গরাজ্য, যেখানে খুব কম একটি শতাংশ রয়েছে। আরেকটি দেখতে পাচ্ছি 18টি ওহাইও, গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য, সেখানেও 2 থেকে 3% ব্যবধান রয়েছে। নর্থ ক্যারোলাইনার কথা বলতে হয়, 15টি ইলেকট্রাল কলেজের একটি অঙ্গরাজ্য। আমরা দেখছি কিন্তু দুই প্রার্থী সমান অবস্থানে রয়েছেন। যেই প্রার্থী যে 1% ব্যবধানে যদি প্রার্থী এগিয়ে থাকলে পুরো 15টা ইলেকট্রাল কলেজ কিন্তু চলে যাবে সেই এগিয়ে থাকা প্রার্থীর পক্ষে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র, তার মধ্যে বলতে হয় বিশেষ করে ফ্লোরিডার কথা, 46% দুই প্রার্থীর পক্ষেই এখন পর্যন্ত জনসমর্থন রয়েছে। কোনো প্রার্থী যদি 1% বা যেটি বলেছিলাম 0.5% বেশি পান, সেক্ষেত্রেও কিন্তু ফ্লোরিডার থেকে কিন্তু প্রতিটি ইলেকট্রাল কলেজই কিন্তু আসলে পেয়ে যাবেন। আপনি দেখছেন ফারুক আসিফ যে আলাস্কায় 3টি এবং প্রত্যেকটি অঙ্গরাজ্যে কিন্তু খুব কাছাকাছি অবস্থান রয়েছে। এ পর্যায়ে আমরা যদি একটু যে ভোটারদের কি প্রবণতা, এই বছর কোন জনগোষ্ঠী কত শতাংশ ভোটার আমরা দেখতে পাচ্ছি। প্রথমে 2000 সাল থেকে এটি করা হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 78% ভোটার ছিলেন হোয়াইট, যে শ্বেতাঙ্গ, যারা বলা হচ্ছে যে বেশিরভাগই ট্রাম্পকে সমর্থন করবেন, সেটি কিন্তু কমে গিয়েছে এবছর 69%। অন্যদিকে আমরা যেটা বলছি যে এবারের নির্বাচনে কিন্তু একটি বড় ধরনের নিয়ামক হিসেবে ভূমিকা রাখবে হিসপ্যানিক এবং কৃষ্ণাঙ্গরা। সেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 24% ভোটার রয়েছেন কালো এবং অভিবাসী হিসপ্যানিকরা।
এবং 4% ভোটার রয়েছেন অভিবাসীরা। এই যে অভিবাসীদের একটি অভিবাসী এবং কৃষ্ণাঙ্গ এবং হিসপ্যানিক সহ একটি প্রায় 26% একটি ভোট, বড় ধরনের একটি ভোট কিন্তু আসলে আমরা দেখছি যে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবং এরই মধ্যে আমরা যে আভাসগুলো পেয়েছি তাতে কিন্তু হিলারি ক্লিনটনের পক্ষে অবস্থান নিতে পারেন কৃষ্ণাঙ্গরা এবং হিসপ্যানিকরা, তারা কিন্তু এরই মধ্যে তাদের জনসমর্থন জানিয়েও দিয়েছেন। এই ভোট আসলে এবারের নির্বাচনে কি ধরনের প্রভাব পড়বে ট্রাম্পের বিপক্ষে এবং হিলারির পক্ষে? মানে এবারে আসলে লোকে মানে হিলারিকে যারা ভোট দেবেন তারা দেবেন আসলে ট্রাম্পের বিপক্ষে। গতবার যেমন ছিল ওবামার জন্যই ওবামাকে ভোট দেওয়া, তো এবার আমার মনে হয় যে ট্রাম্প যে আতঙ্কটা তৈরি করেছেন অভিবাসী এবং নন হোয়াইটদের ভেতরে, তারা তাদের একটা বড় অংশটাই বা হিলারিকে সমর্থন ঋণাত্মক ভোট আমরা যেটাকে বলছি। জি, কিন্তু তারপরেও যে সাদাদের যে ভোট এবং আমেরিকা সহ পুরো পাশ্চাত্যে কিন্তু আমরা দেখছি যে একটা রক্ষণশীলতার উত্থান হচ্ছে। এবং আপনি একনায়কতান্ত্রিকতা এবং রক্ষণশীলতা, সেটা ব্রেক্সিট হলো ব্রিটেনে, বা রাশিয়ায় পুতিনের উত্থান, বা ফ্রান্সে খুবই সেকুলার কিন্তু খুবই অভিবাসী বিরোধী একটা সরকার। ফলে এইটা পুরো ইউরোপ জুড়েই এটা পাশ্চাত্যে এই হাওয়াটা কিন্তু বইছে, সুইডেনে, আপনি নেদারল্যান্ডে। তো সেইটা কিন্তু আমেরিকাও পড়ার কথা। একটা হচ্ছে অর্থনৈতিক মন্দার কারণে, দ্বিতীয়ত আমেরিকা যে ওই একক পরাশক্তির জায়গা নেই, রাশিয়া এসে চীন এসে তার জায়গাটা যে চ্যালেঞ্জ করছে, এইটা সাদা আমেরিকানদের ভেতরে কিন্তু একটা ইনসিকিউরিটি, যে তাদের ওই অবস্থানটা থাকবে না। ফলে ওই দিক থেকে সবসময় এবং ট্রাম্প খুব কৌশলে যারা শ্রমিক, এবং তিনি বলছে যে আমাদের কারখানাগুলো চীনে চলে যাচ্ছে, আমরা ইরানকে আমাদের এত $200 কোটি বিলিয়ন ডলার দিতে হচ্ছে জন্য যা যা করার দরকার ট্রাম্প কিন্তু তিনি বলছেন। এবং হিটলার ঠিক যে অবস্থা তুলেছিল যে পৃথিবী আমাদেরকে ছিবলে খাচ্ছে, ট্রাম্পও কিন্তু সে একই কথাই বলছে যে আমাদেরকে সবাই শুষে নিচ্ছে। ফলে এই আবেদনটার আমাদের আশঙ্কা যে এই আবেদনটা অনেক সাদা ভোটারদের মনে যাবে, এবং ওবামা যে কাজগুলো করতে চেয়েছিলেন সেই কাজগুলো কিন্তু ঠিকমতো তিনি করতে পারেন নাই। এবং ওবামার সময় আপনি তর্কটা দেখবেন যে একটা বুদ্ধিভিত্তিক তর্ক, যেমন সেমিনার হচ্ছে, আর এবার যে নির্বাচনী তর্ক সেটা হচ্ছে একটা এমন ধরনের নোংরামি, এবং তিনি নারী বিদ্বেষী কথা বলেছেন, তিনি মিথ্যা বলেছেন, কোনো নির্বাচনই হয় নাই। এবং এর ফলে আমেরিকার সমাজের উপরের যে পাতলা পর্দা ছিল একটা শোভনতার, গণতান্ত্রিকতার, সেটা কিন্তু ছিঁড়ে গেছে। এবং এই নির্বাচনে যিনি জিতুন, এই ফাটল এবং এই যে বেরিয়ে পড়া নোংরামিগুলো, এগুলো কিন্তু আর ফেরত যাবে না। এবং আপনারা খেয়াল করেন ট্রাম্পের জনপ্রিয়তা যখন বাড়ছিল সেই সময় কিন্তু পুলিশ, সাদা পুলিশ কালোদের কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে হত্যা করছিল। তার মানে তারা একটা এম্পাওয়ার্ড ফিল করছে ট্রাম্পকে দেখে। এবং এই কৃষ্ণাঙ্গ বিরোধী যে বর্ণবাদী চিন্তা, সেই চিন্তা কিন্তু বা সেই চিন্তার লোকেরা কিন্তু অনেক সবল, এবং তারা দেখছে যে আমাদের জায়গাগুলো দখল করে নিচ্ছে বিদেশিরা এসে, তাদের চোখে যারা বিদেশি। ট্রাম্প তার স্ত্রীও বিদেশি, এবং হিটলার কিন্তু একেবারে যাকে বলে যে খাঁটি জার্মান ছিলেন না, নেপোলিয়ান খাঁটি ইতালিয়ান ছিলেন না। ফলে এটা কিছু মিন করে না যে ট্রাম্প যেখান থেকে আসুন বা তারপরে স্ত্রী যেখানেই হন, তিনি কিন্তু প্রচন্ড রকম ভাবে একটা উগ্র জাতীয়তাবাদের ঘোড়াকে ছুটিয়ে দিয়েছেন। এই ঘোড়াকে ওনার একার পক্ষেও উনি পরাজিত হন বা জয়ী হন, সামাল দেওয়া বোধহয় আগের মতো সম্ভব হবে। আমরা আসলে বলতে চাচ্ছিলাম যে ট্রাম্প শিবির এখন পর্যন্ত যে অবস্থানে রয়েছে সেখানে কিছু কঠিন সমীকরণ রয়েছে, যেমন হচ্ছে হিসপ্যানিকরা যদি ভোট দিতে না আসেন, কৃষ্ণাঙ্গরা যদি ভোট দিতে না আসেন, এবং সাদারা যারা শ্রমিক সেই ভোট গ্রহণের তাদের অংশগ্রহণ যদি প্রত্যাশিত থাকে, বেশি থাকে, তাহলে ট্রাম্পের একটি জয়ের সম্ভাবনা রয়েছে। আর এরকম যদি হয়, যদি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনি কিন্তু বলেছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবেন, বিশ্বে যে বর্তমান মেরুকরণ রয়েছে সেই মেরুকরণকে তিনি ভেঙে ফেলবেন। তাহলে আসলে পরবর্তী বিশ্ব ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সবসময় দুটি পক্ষ থাকে। সিরিয়ায় আমরা যদি দেখি রাশিয়ার একটি ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের একটি ভূমিকা, দুটি পক্ষ সব প্রশ্নেই। কিন্তু এইরকমটা যদি হয়, যে যদিও অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু যদি এরকম হয় যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যদি একই ছায়াতলে চলে আসে, তখন বিশ্ব ভারসাম্য রক্ষা আসলে কি রকম হবে? রাশিয়া বা আমেরিকার যে স্বার্থ, এবং আমেরিকা যেভাবে চীন এবং রাশিয়াকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাতে ঘিরে ফেলছে বা গোটা দুনিয়ায় যে সামরিকায়ন করে ফেলেছে, সেখানের একটা ছোট পরিবর্তন হতে পারে, কারণ কিছু কিছু ঘাঁটি আমেরিকা হয়তো সরাতে পারে, কারণ তার ওই ব্যয় সামলানোর মতো অর্থনীতি তাদের আর নাই। কিন্তু এইটা বলা যায় না। ট্রাম্প পুতিনের প্রশংসা করেছেন, হ্যাঁ, এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও বলেছেন, কিন্তু তার যে ভাইস প্রেসিডেন্ট যিনি দাঁড়াচ্ছেন তিনি কিন্তু রাশিয়ার বিরোধী কথা বলেছেন।
ফলে আর কেউ এটা এমন একটা লড়াই, কেউ যদি কাউকে ছাড় দেয় আরেকজনের অস্তিত্ব সংকটে পড়ে। ফলে আমার মনে হয় না যে আমরা যে একটা মুখোমুখি অবস্থা দেখতে পাচ্ছি রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের, সেটা সহসা দূর হবে। কারণ রাষ্ট্র আরো বড় ব্যাপার, এবং আমেরিকান রাষ্ট্রের যে একটা ট্রেনের মতো আপনি স্পিড বাড়াতে কমাতে পারবেন ড্রাইভার, কিন্তু লক্ষণীয় ট্রাম্প কিন্তু মোটামুটি সব বিষয়ে হিলারিকে মানে ডেমোক্র্যাট শিবিরকে অ্যাটাক করেছেন, কিন্তু তিনি আসলে আইএস দমনে যে ভূমিকা রাখবেন বা আইএস বলতে কিছু রাখবেন না এরকম কিন্তু বলেনি তিনি, বরং এটাকে পুঁজি করে আরো বলেছেন যে তারা আইএস এর উত্থান ঘটিয়েছে, কিন্তু তিনি এরকম কোনো প্রতিশ্রুতি দেয়নি যে আইএস কে হটাবো বা কিছু। এই বিষয়টি আপনার কাছে না মানে না উনি না আইএস যেমন মসুল প্রসঙ্গে বলছেন যে আমি জড়াতামই না, আমি যুদ্ধে জড়াতামই না, ইরাকে মসুলে যে বিতর্কগুলো হচ্ছে বলা হচ্ছে যে এই আইএস এর উত্থানের পেছনে যুক্তরাষ্ট্র দায়ী, এই জিনিসগুলো আসলে উনি এড়িয়ে গেছেন। এবং পররাষ্ট্রনীতির প্রশ্নটা ট্রাম্প কিন্তু পরিষ্কার এখনো করেন। 2-3টা মন্তব্য, যেমন উত্তর কোরিয়ার সঙ্গে আমি দরকার হলে যুদ্ধ লাগিয়ে দেবো, এইরকম মন্তব্য, কিন্তু এই মন্তব্যগুলো তো কোনো পলিসি নির্ধারণ করে নাই। এবারের যে ডিবেটটা হলো আমরা দেখলাম, সেটা কিন্তু অনেক হয়েছে অভ্যন্তরীণ ব্যাপারে, অভিবাসীদের ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, কিন্তু পররাষ্ট্রনীতির প্রশ্নে যুক্তরাষ্ট্র কি করবে। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে আপনি প্রেসিডেন্ট বদল হলেও পররাষ্ট্র নীতি বদল হয় না, এবং যেটা হয় যে যুক্তরাষ্ট্রের যেটা অভ্যন্তরীণ নীতি সেটা কিন্তু আমাদের জন্য পররাষ্ট্র নীতির বিষয়, যে আমি তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাইরের রাষ্ট্র হিসেবে কিভাবে চলবো। ফলে ওই চলার এক কথায় যদি বলতেন যে আসলে আমরা এই আগামীকাল এই সময় হয়তো নির্বাচন হাতেও পেয়ে যাব, মানে কি মনে হচ্ছে আপনার কাছে কে ক্ষমতা আসলে পরে আমাদের মতো দেশগুলোর জন্য বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে আপনার? মানে এটা আমেরিকায় যারা অভিবাসী বাংলাদেশি আছেন তারা তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে হিলারি ক্লিন্টনকে সাপোর্ট করছেন, এবং হিলারি ক্লিন্টন অভিবাসীদের ক্ষেত্রে তার অবস্থান নমনীয়। যদিও আমরা জানি যে এই ওবামা সরকারের সময় সবচেয়ে বেশি অবৈধ অভিবাসীকে বিদেশে ফেরত পাঠানো হয়েছে। তারপরও একটা উগ্র জাতীয়তাবাদী বর্ণবাদী ট্রাম্পের থেকে হিলারি অনেকের জন্য পছন্দনীয়। আপনি বলতে চাচ্ছেন যে প্রতিশ্রুতি যেরকম দিচ্ছে সেরকম হয়তো বাস্তবায়ন নাও হতে পারে, আবার ট্রাম্প যেরকম বিরুদ্ধে কথা বলছেন ক্ষমতায় আসলে হয়তো তিনিও নমনীয় হলেও হতে পারেন, সেটা হয়তো ভবিষ্যৎই বলে দেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা মার্কিন নির্বাচন নিয়ে এর বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ শুনলাম। আগামীকাল এই সময় হয়তো আমরা এই নির্বাচনের প্রাথমিক ফলাফল হাতে আমাদের পৌঁছে যাবে, সেই ফল বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আবার যোগ দেব। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আমরা আসন্ন মার্কিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ দেখলাম। একইভাবে আগামীকালও আপনাদের সঙ্গে আমরা যোগ দিব। মার্কিন নির্বাচন নিয়ে আরো খবর থাকছে আন্তর্জাতিক সময়ের পরের অংশে। দেখছেন আন্তর্জাতিক সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। সিরিয়ার রাক্কা শহর পুনর্দখলে আইএসের বিরুদ্ধে কুর্দি সশস্ত্র বাহিনী ও আরব মিলিশিয়াদের অভিযান অব্যাহত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ভারী সামরিক সরঞ্জাম। হিলারি রডহ্যাম ক্লিন্টন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ পর্যায়ে এক নজরে দেখে নেব তার ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনের কিছু উল্লেখযোগ্য দিক। মার্কিন ইতিহাসে 10 জন প্রভাবশালী নারীর কথা বলতে গেলে শীর্ষেই আসবে হিলারি ক্লিন্টনের নাম, যিনি প্রথম সবার নজরে আসেন 1977 সালে আরকানসাসের অ্যাটর্নি জেনারেল সুদর্শন বিল ক্লিন্টনকে বিয়ে করে। ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠদের অনেকেরই বক্তব্য, হিলারি পাশে থাকাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর পদে আসীন হতে পেরেছিলেন বিল। বিশ্বখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ল পড়ুয়া হিলারি ফার্স্ট লেডি হয়েই বিভিন্ন জনসেবামূলক কাজ শুরু করেন। জনকল্যাণে প্রতিষ্ঠা করেন ক্লিন্টন ফাউন্ডেশন, প্রস্তাব দেন নতুন স্বাস্থ্যনীতিরও। আগ্রহ থেকেই যোগ দেন রাজনীতিতে। 2000 সালের যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রথম নারী সিনেটর নির্বাচিত হন তিনি।
এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসেন তিনি। গণ্য হতে থাকেন ডেমোক্রেট দলের অন্যতম ক্ষমতাবান নেতা হিসেবে। টানা দুবার নিউ ইয়র্কের সিনেটর নির্বাচিত হওয়ার পর 2008 সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য ডেমোক্রেট দলের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামেন। তবে সেই যাত্রায় বারাক ওবামার কাছে হার স্বীকার করে নিয়ে বরং ওবামা হয়েই প্রচারণা চালান হিলারি। পরে ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পান তিনি। তবে দায়িত্ব পালনে তিনি কতটুকু সফল তা নিয়ে বিতর্ক রয়েছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করে জাতীয় গোপন নথি ফাঁস হবার দায় তার মাথায় রয়েছে। আরও রয়েছে বেনগাজি হামলার মতো স্পর্শকাতর ঘটনায় জেনে শুনে নীরব থাকার অভিযোগ। এমনকি ক্ষমতার অপব্যবহার করে ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে চাঁদাবাজি করেছেন বলেও খবর ফাঁস করেছে উইকিলিক্স। এছাড়াও আফগানিস্তানের উত্তরাঞ্চলের দূতাবাস তৈরির মতো মারাত্মক কিছু ভুল প্রশাসনিক সিদ্ধান্ত হিলারি নিয়েছেন। তিনিই প্রথম ফার্স্ট লেডি যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের তদন্ত চলছে। তবে তারপরেও তার জনপ্রিয়তার কমতি নেই। এবারের মনোনয়ন পাওয়ার লড়াইয়ে বার্নি স্যান্ডার্সকে তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন তিনি, যদিও সেখানেও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যক্তিগত জীবনেও নানা চড়াই উতরাই পার করেছেন হিলারি। বিল ক্লিন্টনের সাথে দাম্পত্য জীবন নিয়ে রয়েছে নানা কুৎসা, তবে সবখানেই সহনশীলতার পরিচয় দিয়েছেন তিনি। আদর্শ জীবন সঙ্গিনী হয়ে সবসময় বিলের পাশে ছিলেন তিনি, যার জন্য বিল তাকে আখ্যা দিয়েছেন গেম চেঞ্জার হিসাবে। হিলারি সম্পর্কে একটি মজার তথ্য হচ্ছে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী। 1997 সালে তার লেখা বই ইট টেক্স আ ভিলেজ এর জন্য বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি। এছাড়াও বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি। আফরিন জেরিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। বাতিল হলো 9 নভেম্বর এনডিটিভি ইন্ডিয়া বন্ধ রাখার নির্দেশ। সুপ্রিম কোর্ট টিভি কর্তৃপক্ষকে বক্তব্য উপস্থাপনের সুযোগ দেয় নতুন এই আদেশ। 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে প্রার্থিতা ঘোষণার পর থেকেই মুসলিম, অভিবাসী ও নারী বিদ্বেষী নানা মন্তব্য করে সমালোচিত হন তিনি। আমেরিকার নির্বাচনী ইতিহাসের সবচেয়ে ধনী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী এরই মধ্যে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা ট্রাম্প ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন। দর্শক, চলুন দেখে আসি ট্রাম্পের পারিবারিক, ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনের কিছু চিত্র। ডোনাল্ড ট্রাম্পের জন্ম 1946 সালের 14 জুন নিউ ইয়র্ক সিটির কুইন্সে। বাবা ফ্রেড ট্রাম্প ও মা মেরি ট্রাম্পের 5 সন্তানের চতুর্থ তিনি। অন্য ভাই বোনদের মতো ট্রাম্পও প্রথমে একটি স্থানীয় বেসরকারি স্কুলে শিক্ষা নেন। পরে বাবা তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে 8ম গ্রেডে ভর্তি করান। পড়াশোনার ছুটিতে বাবার সঙ্গে ব্যবসার বিভিন্ন প্রকল্পে অংশ নিয়ে ভবিষ্যতে ব্যবসায়ী হয়ে ওঠার জানান দেন তিনি। 1968 সালে ওয়ালটন ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে অর্থনীতিতে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। ছাত্রাবস্থায় 1966 সালে ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণের ডাক আসে তার। প্রাথমিকভাবে যোগ্য হলেও 1968 সালে দ্বিতীয় বাছাইয়ে গোড়ালির সমস্যার কারণে বাদ পড়েন। জার্মান বংশোদ্ভূত দাদা ফ্রেডরিক ট্রাম্প প্রুশিয়া থেকে ব্যবসা গুটিয়ে 19 শতকের গোড়ার দিকে নিউ ইয়র্কে স্থায়ী বসতি করেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার মূলধন ও বিভিন্ন প্রতিষ্ঠান আরও প্রসারিত করেন ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প। পড়াশোনা শেষে 1968 সালে 22 বছর বয়সে বাবার ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। 1978 সালে নিউ ইয়র্কের ম্যানহাটনে অন্যতম প্রধান আবাসন ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 80-র দশকে আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে থাকেন ট্রাম্প। এই সময়ই গড়ে তোলেন 58 তলা বিশিষ্ট ব্যবসা কেন্দ্র ট্রাম্প টাওয়ার। 90-এর দশকে জমজমাট ক্যাসিনো ব্যবসা ও 2000 সালের পর দেশ বিদেশের গলফ কোর্সে বিনিয়োগ ট্রাম্পকে বিপুল সম্পদের অধিকারী করে। 1991 সালে ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ও 1996 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে তার প্রতিষ্ঠান। 2003 সালে টেলিভিশন রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের উপস্থাপনা টিভি ব্যক্তিত্ব হিসেবে খ্যাতিমান করেছে ট্রাম্পকে। 2005 সালে নিজের নামে বিশ্ববিদ্যালয়ও করেন তিনি। ব্যবসায়ী ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন রকম জনশ্রুতি থাকলেও তা $450 কোটি কাছাকাছি বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। ব্যবসায় জীবনের শুরু থেকেই বিতর্ক ট্রাম্পের পিছু নিয়েছে। অবৈধ ব্যবসায় বিনিয়োগ, বেশ কয়েকবার নারী কেলেঙ্কারি কিংবা কর ফাঁকির মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মিস ইউনিভার্সকে নিয়ে কটূক্তি কিংবা নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করেও বিতর্কিত হয়েছেন তিনি। 1977 সালে ফ্যাশন মডেল ইভানা জেনিকোভাকে জীবনসঙ্গী করেন ট্রাম্প। ডোনাল্ড জুনিয়র, ইভানকা ও এরিক নামে 3 সন্তান রয়েছে এই দম্পতির।
1991-এ ইভানার সঙ্গে বিচ্ছেদের পর 1993 সালে মার্লা ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। ম্যাপলসের ঘরে তার চতুর্থ সন্তান স্টেফানির জন্ম হয়। 1999 সালে ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদের পর 2005 সালে সাবেক মডেল মেলানিয়া ক্যাসাবসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ধনকুবের। মেলানিয়ার ঘরে ট্রাম্পের পঞ্চম সন্তান ব্যারনের জন্ম হয়। বর্তমানে মেলানিয়ার সঙ্গেই সংসার করছেন তিনি। রাজনীতির সঙ্গে কখনো কোনো যোগাযোগ না থাকলেও 2001 থেকে 2009 সাল পর্যন্ত ডেমোক্রেটদের সমর্থন করেন ট্রাম্প। ওবামার জন্মস্থান ও গৃহীত নীতির বিষয়ে বিতর্কের জেরে 2009 সালে রিপাবলিকান দলের দিকে ঝুঁকে পড়েন তিনি। অবশেষে চলতি বছরের শুরুতে ঘোষণা করেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা। আমেরিকাকে আবারও শীর্ষে নেওয়ার স্লোগান দিয়ে দেশব্যাপী প্রাইমারি ও ককাসে দলের 17 মনোনয়ন প্রত্যাশীকে হটিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প। রানিং মেট হিসেবে বেছে নেন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে। I didn't know any of these women. I didn't see these women. নির্বাচনী দৌড়ের বিভিন্ন সময়ে নারী অভিবাসন ও মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন ট্রাম্প। নিজের বক্তব্যের বিষয়ে বারবার ভুল পাল্টানো এই প্রেসিডেন্ট পদপ্রার্থী যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। We are going to start the engine rolling again because right now দেলোয়ার হোসেন, সময় সংবাদ। হোয়াইট হাউস দখলের প্রধান দুই প্রতিযোগী ট্রাম্প ও হিলারি আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থিতা গ্রহণের পর একে অপরের দুর্বলতাকে লক্ষ্য করে আক্রমণ শুরু করেন। একে অপরকে ঘায়েল করতে জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে বিতর্ক ছাড়াও ব্যক্তিগত ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময়, সমালোচনার কাদা ছোড়াছুড়ি তো ছিলই। প্রতিপক্ষকে ঠেকিয়ে ভোটের পাল্লা ভারী করতে উঠে পড়ে লাগে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট প্রচার শিবিরও। হিলারির বিরুদ্ধে অভিযোগ যেখানে ইমেইল, সেখানে ট্রাম্প অভিযুক্ত হন ফিমেইল কেলেঙ্কারিতে। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের নাম ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের নৈতিকতা ও সততা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে ট্রাম্পের লাগামহীন কথাবার্তা ও আচরণ সহিংসতাকে উস্কে দিচ্ছে বলে সংশয় ব্যক্ত করেন হিলারি। I don't even think she's loyal to Bill. You want to know the truth. He's not fit to be president and commander-in-chief. পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে ইমেইল আদান প্রদানের ঘটনায় হিলারিকে জেলে পাঠানোর হুমকিও দেন ট্রাম্প। অন্যদিকে আয়কর হিসাব দাখিলে ট্রাম্পের অস্বীকৃতি জানানোর তীব্র নিন্দা জানান হিলারি। because you'd be in jail. To know that he's paid nothing in federal taxes. হিলারি ও প্রেসিডেন্ট ওবামাকে জঙ্গি গোষ্ঠী আইএসের মদতদাতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। আর ট্রাম্প ইসলামের অবমাননা করে পরোক্ষভাবে জঙ্গি নিয়োগে আইএসকে উৎসাহিত করছে বলে জানান হিলারি। He is becoming ISIS's best recruiter. Hillary Clinton created ISIS with Obama. অভিবাসন প্রশ্নে ট্রাম্পের বিতর্কিত অবস্থানের কারণে প্রেসিডেন্ট হিসেবে তার যোগ্যতা ও সহিষ্ণুতা নিয়ে প্রশ্ন তোলেন হিলারি। এদিকে হিলারি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ফেলছে বলে জানান ট্রাম্প। Total and complete shutdown of Muslims entering the United States. We're building a wall. He's a Mexican. Started his political activity based on this racist lie. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ওবামার চাইতে যোগ্য নেতা হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করে একনায়ক প্রতিষ্ঠা করতে চান বলে মন্তব্য করেন হিলারি। Well, that's because he'd rather have a puppet as president of the United States. No puppet. He is really very much of a leader. ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে তিনি বলেন, বিরোধীদের ইন্ধনে সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা একজোট হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তবে হিলারি ট্রাম্পকে নারী বিদ্বেষী বলেই আখ্যা দেন। She's a slob. She talks like a truck driver. He called this woman Miss Piggy. এছাড়া নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহ, ইরাক যুদ্ধ, এমনকি একে অপরের সুস্থতা নিয়েও কাদা ছোড়াছুড়ি করেন এই দুই প্রার্থী। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ কূটনীতিকদের নাক না গলানোর বিষয়ে এফবিআই এর হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছে ক্রেমলিন। সোমবার আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন বিতর্কিত অবস্থান দুটি দেশের সম্পর্ক আরো ঘোলাটে করবে। সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই রাশিয়ার কূটনীতিকদের প্রেসিডেন্ট নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে ভূমিকা পালনে কড়াকড়ি আরোপ করে। তারই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে রুশ কূটনীতিকদের এই সংক্রান্ত নিষেধাজ্ঞাপত্র পাঠায়। তাদের কাউকে ভোট কেন্দ্রে দেখা গেলে অপরাধের অভিযোগ গঠন করা হবে বলেও হুমকি দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক রুশ কূটনীতিকের গাড়ি থামিয়ে পুলিশ কড়া ভাষায় জিজ্ঞাসাবাদ করেছে বলেও অভিযোগ ওঠে। কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প নাকি হিলারি ক্লিন্টন? এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে রিপাবলিকান আর ডেমোক্র্যাট দলের এই প্রধান দুই প্রার্থী ছাড়াও
থার্ড পার্টি বা অন্যান্য ছোট দল থেকেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থী, রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের বাইরে বহু বছর ধরেই যে কয়টি রাজনৈতিক দল তৃতীয় শক্তি বা থার্ড পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালিয়ে আসছে, তাদের মধ্যে লিবার্টারিয়ান পার্টি, গ্রিন পার্টি, কনস্টিটিউশন পার্টি ও রিফর্ম পার্টি অন্যতম। এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রধান দুই প্রার্থীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব দল থেকে মনোনয়ন পাওয়া প্রেসিডেন্ট পদপ্রার্থীরা। ট্রাম্প আর হিলারির পরই যে কজন থার্ড পার্টি প্রেসিডেন্ট প্রার্থীর নাম গণমাধ্যমে বেশি আসছে, লিবার্টারিয়ান পার্টি থেকে মনোনয়ন পাওয়া নিউ মেক্সিকোর সাবেক গভর্নর গ্যারি জনসন তাদের মধ্যে অন্যতম। গ্রিন পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আরেক নারী প্রার্থী জিল স্টেইনের নামও আসছে বেশ গুরুত্বের সঙ্গে। এর মধ্যে গ্যারি জনসন নিউ মেক্সিকো থেকে এবং জিল স্টেইন লড়ছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে। এছাড়াও নির্বাচনের ময়দানে রয়েছেন কনস্টিটিউশন পার্টি থেকে মনোনয়ন পাওয়া ড্যারেল ক্যাসেল এবং রিফর্ম পার্টি থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী রকি দে লা ফুয়েন্ট। এদের মধ্যে প্রথমজন টেনেসি এবং অপরজন লড়ছেন ক্যালিফোর্নিয়া থেকে। এছাড়া রাজনৈতিক দলের বাইরে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে। এদের মধ্যে অন্যতম রিপাবলিকান দলের সাবেক নীতি নির্ধারক ইভান ম্যাকমুলিন। এবারের নির্বাচনের প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরেও অন্যান্য রাজনৈতিক দল থেকে মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত 24 জন। এক জরিপে দেখা গেছে 55% মার্কিনই নির্বাচনের তৃতীয় দলগুলোর অংশগ্রহণের পক্ষে। যদিও 1968 সালের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অঙ্গরাজ্যে জয় পায়নি থার্ড পার্টি থেকে মনোনীত প্রার্থীদের কেউই। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে শহরটির উত্তর পূর্বাঞ্চলে আইএসের সঙ্গে প্রাণপণ লড়াই করছে কুর্দি পেশমার্কা যোদ্ধারা। সোমবার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় মসুল থেকে 13 কিলোমিটার পূর্বে অবস্থিত বাশিকার দিকে অগ্রসর হয় কুর্দি যোদ্ধারা। এ সময় আইএসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর বেশ কিছু এলাকা পুনর্দখল করা হয়েছে বলে পেশমার্কা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। এ সময় কুর্দি যোদ্ধাদের লক্ষ্য করে আইএস সদস্যরা অন্তত 40টি গাড়ি বোমা হামলা চালায় বলেও জানানো হয়। বাশিকা ছাড়াও মসুলের অন্যান্য অঞ্চলেও আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে। এদিকে মসুল শহরের দক্ষিণে অবস্থিত হাম্মাম আল আলিল এলাকার অদূরে অবস্থিত একটি কৃষি কলেজের মাঠ থেকে শতাধিক মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে ইরাকি বাহিনী। এই ঘটনার অনুসন্ধানে শিগগিরই সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সিরিয়ায় আইএসের কথিত রাজধানী রাক্কা শহরের পুনর্দখলে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সশস্ত্র বাহিনী ও আরব মিলিশিয়ারা। গেল 2 দিনে রাক্কার উত্তরাঞ্চলে প্রায় 10 কিলোমিটার অভ্যন্তরে ইলিন ইসা এলাকায় অবস্থান গ্রহণের দাবি করে তারা। এই অভিযানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারী সামরিক সরঞ্জাম সরবরাহের পাশাপাশি কুর্দি যোদ্ধাদের পরামর্শক হিসেবে কাজ করছেন মার্কিন বিশেষ বাহিনীর অন্তত 50 সদস্য। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় অন্তত 30,000 যোদ্ধা এই অভিযানে অংশ নিচ্ছে। চলমান অভিযানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও তুরস্ক সেনাবাহিনীর 2 জেনারেলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দ্বিপাক্ষিক বৈঠকে সিরিয়া ইস্যুতে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। 9 নভেম্বর এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। গেল জানুয়ারিতে পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার সময় চ্যানেলটির প্রতিবেদনে স্পর্শকাতর কিছু দৃশ্য দেখানোর অভিযোগে বুধবার মধ্যরাত থেকে একদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এনডিটিভির বক্তব্য উপস্থাপনের আবেদন ভারতের সুপ্রিম কোর্ট মঞ্জুর করার পর সরকারের পক্ষ থেকে নতুন এই ঘোষণা আসে। দর্শক, এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করলেন 2 প্রার্থী, জরিপে এগিয়ে হিলারি। নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে ম্যানহাটনে নিজ নিজ সভা কেন্দ্র প্রস্তুত। পুরো এলাকা ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এবং ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে আইএসের সঙ্গে কুর্দি পেশমার্কা যোদ্ধাদের তুমুল লড়াই, মসুলে মিলল শতাধিক মৃতদেহের গণকবর। এই ছিল আন্তর্জাতিক সময়।
যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।